আপনাকে তো লোকজন গিলে খাবে। সেনাবাহিনীর লোকজনরা আপনাকে আপনার মাথা কেটে ফুটবল খেলবে। আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখ। গণতন্ত্রের জন্য সেনা শাসন কোনোভাবেই কাম্য না, বা এটা সুখকর হয় না। দেশের সমৃদ্ধিও খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া সহ ক্যান্টনমেন্ট থেকে প্রায় 626 জনকে নিরাপদভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সেই আসামিদেরকে দেশান্তর করেছেন সেনাপ্রধান ওয়াকার। এসহ রাষ্ট্রীয় আরও নানান ধরনের দুর্নীতিমূলক কাজ এবং ভারতীয় ও স্বৈরশাসক এবং পালাতক শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, সজীব ওয়াজিদ জয়ের সঙ্গে আগামী রাজনৈতিক মিশন নিয়ে নানান ধরনের পরিকল্পনা, এই সকল ইস্যুকে কেন্দ্র করে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্যান্টনমেন্টে ডেকে সরাসরি পদত্যাগের জন্য চাপ প্রয়োগের অভিযোগে জাতিসংঘ থেকে সেনাপ্রধান ওয়াকারকে এবার ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছে। অটোমেটিক্যালি অল্প সময়ের ভেতরে জাতিসংঘের অধীনে সেনাপ্রধান ওয়াকার গ্রেফতারও হতে পারে বলে এমন মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। সেনাপ্রধান ওয়াকার কেন হঠাৎ করেই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাঠ থেকে সরিয়ে নিজের হাতে ক্ষমতা আয়ত্ত করে নিতে চাচ্ছে? মূলত এটা কার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে জাতিসংঘের অধীনে ধরা খেয়ে গেলেন সেনাপ্রধান? আসুন সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আপনাকে তো লোকজন গিলে খাবে। সেনাবাহিনীর লোকজনরা আপনাকে আপনার মাথা কেটে ফুটবল খেলবে। আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখেন না, জানেন না? ওয়াকারের চোখের সামনে দিয়ে আয়না ঘরের বিবরণ গিয়েছে, ওয়াকার বলছে আমি তা জানি না। ওয়াকার সেনাপ্রধান, আর্মির গুলিতে আমার দেশবাসী মারা গিয়েছে, ওয়াকার বলছে আমি জানি না। হেলিকপ্টার থেকে লোকজনদেরকে গুলি করে মারা হয়েছে, ওয়াকার বলছে আমি জানি না, আমি দেখি নাই। ওয়াকার নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করে এই সালাউদ্দিনের মতো লোকজন দিয়ে এবং অনলাইনে দুই একজন চিমটা আছে তাদেরকে দিয়ে, কিন্তু এই কাজগুলোকে ওয়াকার এড়াতে পারে না। এখন একটা কথা আমি ওয়াকারকে উদ্দেশ্য করে যেই কথাগুলো আমি বলতে চাই, ওয়াকারুজ্জামান, আপনি বাংলাদেশ আর্মিকে আপনার একার সাথে আপনি গুলায় ফেলান। জেনারেল ওয়াকার কেন জানেন? আপনি নিজেকে দেখান লোকজনের সামনে ওয়াকার বলতেই পুরো বাংলাদেশ আর্মি। আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ আর্মি সবাই আপনাকে সাপোর্ট করে না। এই ন্যারেটিভটা আপনি তৈরি করতে চান একটা কারণে, আর্মি যেন আপনাকে সাপোর্ট করে। আর্মি সাপোর্ট আপনাকে করে না, আপনি ভয়ে আছেন। আপনি একটা দরবার হলে গেলেও আপনি আতঙ্কের মধ্যে থাকেন। আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনি নিতে পারেন না। আপনি হানি ট্র্যাপ, লোকজনরা বলে আপনি হানি ট্র্যাপ, মানি ট্র্যাপের শিকার হয়েছেন, হয়তো অন্যায়, আমি জানি না। কিন্তু আপনি বারবার বুঝাতে চান আপনি মানেই বাংলাদেশ আর্মি। দেখেন আপনি কি বলেছেন, আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। সেনাবাহিনীর উপরে জনগণ বা অনলাইন অ্যাক্টিভিস্টরা অ্যাটাক করে না, সেনাবাহিনীর উপরে না। আমরা সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনী কারা? আমার ভাই বোন, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন সেনাবাহিনী। সেনাবাহিনীর দেশপ্রেমিক। আমার সমস্যা আপনাকে নিয়ে ওয়াকার। সেনাবাহিনীর সবাই তো হাসিনার বোনকে বিয়ে করে নেয়। সেনাবাহিনীর সবাই তো পিলখানায় গিয়ে অস্ত্র দিয়ে দাঁড়ায় থাকে নাই। সেনাবাহিনীর সবাই তো হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মারে নাই। সেনাবাহিনীর সবাই তো আয়না ঘরে লোকজনকে গ্রেফতার করে অত্যাচার করে নাই। আপনি করেছেন, আপনি জনগণ মেরেছেন, আপনি পিলখানায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, হেলিকপ্টারে গুলি করায় সহায়তা করেছেন,
আয়না ঘরে মালুকজনকে পিটিয়েছেন, মেরেছেন, দেশের জনগণকে রাস্তাঘাটে গুলি করে হত্যা করায় সহায়তা করেছেন, দেশ বিরোধী কাজে হাসিনাকে ভারতে যেতে সহায়তা করেছেন, আপনি হাসিনার বাস্যপেটটা গুছিয়ে দিয়েছেন, আপনি ভারতের সেনাপ্রধান, ভারতের জয়শঙ্কর, ভারতের নেতৃত্বের সাথে আপনি অবৈধভাবে উচ্ছৃঙ্খলা, আর্মির শৃঙ্খলা ভঙ্গ করে তাদের সাথে যোগাযোগ করেছেন, আরো করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বদলে পিছনে থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য। আপনি রাজনৈতিক বক্তব্য যখন দেন, আমি বহু আগে থেকে বলেছি, ইউনিফর্ম পরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখতিয়ার আপনার নাই। আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন ভঙ্গ করছেন। আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন যেভাবে ভঙ্গ করছেন, আপনার তো কোর্ট মার্শাল হওয়ার কথা। However, আপনি মেজর থাকতেই আপনি ডিসিপ্লিন ভঙ্গ করা শুরু করেছেন। ভারতের সহায়তায় আজ অবধি আপনি টিকে আছেন। জেনারেল ওয়াকার, একটু মনোযোগ দিয়ে শোনেন, রাগের কথা না। আপনি লোকজনদেরকে একটা হিন্টস দেন যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার মতো টুলস আপনার হাতে আছে। আপনার হাতে দুইটা টুলস আছে। আপনি শিরিন শারমিনকে এখন আপনার বাসায় অথবা অতিথিশালায় সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে রেখেছেন, এবং চুপ্পুকে আপনি বঙ্গভবনে রেখেছেন। এই দুইটা আপনার তুরুপের তাস। এর বাইরে আপনার কাছে কিছু নাই। কিন্তু একটা কথা, আপনি যদি ধরেন জরুরি অবস্থা ঘোষণা করলেন, ডক্টর ইউনূসকে বাধ্য করলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে উনি বিদেশে চলে গেল বা যা কিছু করল, একটা জিনিস, প্রথম কথা, আপনি আর্মির সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যে ব্যাকক্লাশ আপনার বিরুদ্ধে যাবে, প্রথমত আপনি ওটা ঠেকাতে পারবেন না। দ্বিতীয়ত, জাতিসংঘ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, স্পেশালি সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে যাওয়াটা স্টপ হয়ে যাবে। যেই মুহূর্তে শান্তিরক্ষী মিশনে যাওয়া স্টপ হয়ে যাবে, আপনার অবস্থা কি হবে জানেন? আপনি খালেদ মোশাররফ হবেন। আপনাকে টুকরা টুকরা করে ফেলবে। আপনার ডেড বডিও কেউ খুঁজে পাবে না। আপনি এমনি হার্টের রোগী, আপনাকে কেউ খুঁজে পাবে না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এবার দেশের সর্বত্র জনগণ এখন সেনাপ্রধান ওয়াকারের পদত্যাগের দাবিতে তারা একমত পোষণ করেছে। যেখানে ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল, সেই মুহূর্তে তার বিপরীতে সেনাপ্রধান ওয়াকারের পদত্যাগ নিয়ে মার্চ ফর ডক্টর ইউনূস আন্দোলন শুরু করেছে। এর ভেতরে মূল দফাটাই হলো জেনারেল ওয়াকারের পদত্যাগ। কি হতে যাচ্ছে ওয়াকারের ভাগ্যে, বিস্তারিত আমরা রিপোর্টে। দর্শক, গণতন্ত্রের জন্য সেনা শাসন কোনোভাবেই কাম্য না, বা এটা সুখকর হয় না। দেশের সমৃদ্ধিও খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। বিদেশিরা বিনিয়োগ করে না, নানান ধরনের সমস্যা হয়। আসলে একটা দেশ এবং জাতির কল্যাণ গণতন্ত্রের মাঝেই। কিন্তু বাংলাদেশের নাগরিকরা আমাদের রাজনৈতিক সরকারগুলোর কর্মকাণ্ডের কারণে মাঝে মাঝে তারা ভাবে যে ভাই আর্মির শাসনই মনে হয় ভালো। দিন শেষে আবার 1/11-এর সেই যেই স্মৃতি, সেগুলো দেখলে আবার মনে হয় যে না, আর্মির শাসন থেকে গণতন্ত্রই ভালো বা রাজনৈতিক সরকারই ভালো। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বেশ কয়েকবার সেনাবাহিনীর কু হয়েছে, ক্ষমতাও টেকনিক্যালি সেনাবাহিনীর হাতে গিয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু অর্ডিন্যান্স জারি করে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার যে পলিসি, সেটা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে, এর জন্য রাখা হয়েছে বড় ধরনের শাস্তির বিধান। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 9 মাসে সেনাবাহিনী, সেনাপ্রধান নিয়ে নানান আলোচনা, সমালোচনা, গুজব
এবং কি ষড়যন্ত্র আমরা দেখছি বাংলাদেশে হচ্ছে। এর মাঝখানে নতুন করে আলোচনা যেটা সামনে আসছে যে সেনাবাহিনী ক্ষমতা কি আসলে নিবে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর চারদিকে চাউর হয়ে গেল, এটা গুজব, এটার কিছুই না, এটা এনসিপির পরিকল্পিত ছড়ানো একটা প্রোপাগান্ডা ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয়নি। তো সেখান থেকে হঠাৎ করে আলোচনায় আবার সেনাবাহিনীকে টানা হলো। তবে সেনাবাহিনীর জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং পাঠানো হয়েছে বা জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে 111 টাইপের কোনো বন্দোবস্ত অথবা সরকার আসলে কি আর করার সুযোগ আছে? না, সুযোগ নেই। সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলছেন, আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তার ফেসবুক এক স্টেটাসে তিনি বলছেন যে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে, তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘন, জুরিসডিকশনাল কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তার ক্ষমতার দরকার নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাকে প্রয়োজন। তারপর তিনি লিখছেন, তার স্ট্যাটাসটার প্রথম দিকে ছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। তবে মজার বিষয়, আমাদের এই উপদেষ্টা কয়েক ঘন্টা পরে এই পোস্টটা সরাই দিয়া তিনি লিখছেন যে এটা তার ব্যক্তিগত মতামত ছিল। মানে আমাদের সরকারে যারাই বসে সকালে এক কথা বিকালে আরেক কথা, যার কারণে মানুষের মধ্যে কিন্তু এই যে অস্থিতিশীল একটা মেন্টালিটি বা এই সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। যে উপদেষ্টা মাহফুজ 3 ঘন্টা আগে এক মেসেজ, 3 মিনিট আগে এক স্ট্যাটাস দিলে 3 মিনিট পরে পরিবর্তন হয়ে যায়। 15 দিন আগের স্ট্যাটাস 15 দিন পরে এসে টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এই যে ধরেন ভাইব্রেশনটা, এটি জাতির কাছে এই সরকারের অনেক জিনিসগুলোকে আস্থার জায়গা থেকে সরিয়ে ফেলেছে। তবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, এই দেশের ক্ষমতা রাজনীতিবিদদের থাকবে। তবে রাজনীতিবিদ হিসাবে আমরা অতীত বলেন, বর্তমান বলেন এবং আধুনিক জমানার যে রাজনীতিবিদদেরকে দেখছি, এক একজনের থেকে বড় বড় বেয়াদব। তো রাজনীতিবিদদের প্রতি যদি এরকম বেয়াদবি, অসম্মানে, আবার মুরব্বীরাও যখন কথা বলেন, বাচ্চা টাচ্চা গণার টাইম নেই, কারণ রাজনীতির মাঠে সবার টার্গেট ক্ষমতা। তো এইরকম প্রেক্ষাপট দেখে বিশ্বাস করেন, আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষ মনে মনে আসলে চায় যে ভাই এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেনাবাহিনী আসুক। তবে সেনাবাহিনীকে আবার বাংলাদেশের মানুষ পার্মানেন্টও কিন্তু চায় না, এটাও প্রমাণিত। এখন এই যে দোলাদুল্যমান একটা অবস্থান, সাধারণ জনগণ বলতে রাজনীতিটা পছন্দ করে, খালেদা জিয়ারে পছন্দ করে, শেখ হাসিনারে পছন্দ করে, জামাতরে পছন্দ করে, কিন্তু রাজনৈতিক কার্যক্রমে রাজপথে নামে না, মিটিং মিছিলে যায় না, ব্যবসা বাণিজ্য কইরা দুইটা ডাল ভাত সুন্দরভাবে খাইতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিটা রাখতে চায়, দেশের উন্নতি চায়। এই যে শ্রেণীর একটা জনগণ, যারা বড় মেইন জনগণ, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, আমরা চাই দেশে বিনিয়োগ আসুক, স্থিতিশীলতা থাকুক, অপরাধ করলে আইন আছে, আইন আবার টাকাওয়ালাদের কাছে বিক্রি হবে না, আইন আবার হেলোর কাছে বিক্রি হবে না, চেয়ারের কাছে বিক্রি হবে না, আইন সুন্দরভাবে উন্নত রাষ্ট্রগুলোর মতন পরিচালিত হবে, আদালত মানুষের ভরসার জায়গা থাকবে, ন্যায় বিচারের জায়গা থাকবে। এই জিনিসগুলো সাধারণ মানুষের প্রত্যাশা, আর এই প্রত্যাশাটা নিয়েই রাজনৈতিক দলগুলা বরাবরই খেলেন, কিন্তু কেউই এই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারে নাই আনটিল এই এনসিপি। এরাও যে ভবিষ্যতে গিয়ে কি করবে এটা মানুষ বুঝা গেছে, মানুষের কাছে এগুলোর বোঝার বাকি নাই। যার কারণে বিভিন্ন সময় দেশের মানুষ মুড সুইং এ পড়ে যে আসলে আমরা কি চাই। তখন মাঝে মাঝে মনে হয় যে সেনাবাহিনী আসলে একটু ভালো হয়, আবার মনে হয় যে না ভাই সেনাবাহিনীর দরকার নাই, রাজনৈতিক সরকারই থাকুক। আসলে মানুষ যে কি চায় নিজেও বোঝে না, আর এই যে আমরা বুঝি না, এটার কারণ হচ্ছে রাজনীতিবিদরা। আনটিল নাও এই দেশের রাজনীতিবিদদের উপর ভরসা রাখার মতন সিচুয়েশন মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে দলবাজির বাহিরে আসলে কি আছে? নাই। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, কর্মী হিসেবে আমাদের ব্যর্থতা, আর নেতা হিসেবে আমাদের দলগুলোর ব্যর্থতা। বাট আমরা আশা করি কোনো একদিন এই দেশের রাজনীতি পরিচ্ছন্ন হবে, সেনাবাহিনী সার্বভৌমত্ব নিরাপত্তার কাজে থাকবে, সামরিক বাহিনী শক্তিশালী হবে, আপডেট মেশিনারিজ থাকবে, সেনাবাহিনী প্রাপ্য সম্মান পাবে, দেশের জন্য কাজ করবে, আর রাজনীতিবিদরাও দেশের জন্য কাজ করবে। এই যে এত সুন্দর স্বপ্ন
হয়তো কোনো একদিন পূরণ হবে, ততদিন আমি বাইচা থাকবো না, অথবা বাইচা থাকাও দেখা যাইতে পারি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।